রং বেরং কথার গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস যোগাযোগ। আজ 52 পর্ব। মতির মা জিজ্ঞাসা করলে, কিছু খবর আছে বুঝি? আছে, দেরি করতে পারলুম না, তোমার সঙ্গে পরামর্শ করতে এলুম। তুমি তো চলে এলে। তারপরে দাদা হঠাৎ আমার ঘরে এসে উপস্থিত। মেজাজটা খুবই খারাপ। সামান্য দামের একটা গিলটি করা চুরুটের ছাইদান টেবিল থেকে অদৃশ্য হয়েছে। সম্প্রতি যার অধিকারে সেটা এসেছে তিনি নিশ্চয়ই সেটাকে সোনা বলে ঠাউরেছেন, নইলে পরকাল খোয়াতে যাবেন কোন সাথে? জানো তো, তুচ্ছ একটা জিনিস নড়ে গেলে দাদার বিপুল সম্পত্তির ভিতটাতে যেন নাড়া লাগে, সে তিনি সইতে পারেন না। আজ সকালে আপিসে যাওয়ার সময় আমাকে বলে গেলেন শ্যামকে দেশে পাঠাতে। আমি খুব উৎসাহের সঙ্গেই সেই পবিত্র কাজে লেগেছিলুম। ঠিক করেছিলুম তিনি আপিস থেকে ফেরবার আগেই কাজ সেরে রাখব। এমন সময় বেলা 1:30টার সময় হঠাৎ দাদা একদমে আমার ঘরে এসে ঢুকে পড়লেন। বললেন, এখনকার মতো থাক, যেই ঘর থেকে বেরোতে যাচ্ছেন। আমার ডেস্কের উপর বৌরানির সেই ছবিটি চোখে পড়ল। থমকে গেলেন। বুঝলুম, আর চাহনিটাকে সিধে করে দিয়ে ছবিটাকে দেখতে দাদার লজ্জা বোধ হচ্ছে। বললুম, দাদা একটু বসো, একটা ঢাকাই কাপড় তোমাকে দেখাতে চাই। মতির মার ছোটো ভাজের স্বাদ, তাই তাকে দিতে হবে। কিন্তু গণেশরাম দামে আমাকে ঠকাচ্ছে বলে বোধ হচ্ছে। তোমাকে দিয়ে সেটা একবার দেখিয়ে নিতে চাই। আমার যতটা আন্দাজ তাতে মনে হয় না 13 টাকা তার দাম হতে পারে। খুব বেশি হয়তো 9 টাকা 9.5 টাকার মধ্যেই হওয়া উচিত। মতির মা অবাক হয়ে বললে, ও আবার তোমার মাথায় কোথা থেকে এলো? আমার ছোটো বাজের স্বাদ হওয়ার কোনো উপায়ই নেই। তার কোলের ছেলেটির বয়স তো সবে 1.5 মাস। বানিয়ে বলতে তোমার আজকাল দেখছি কিছুই বাধে না। এই তোমার নতুন বিদ্যে পেলে কোথায়? যেখান থেকে কালিদাস তার কবিত্ব পেয়েছেন, বাণী বীণাপাণির কাছ থেকে। বীণাপাণি তোমাকে যতক্ষণ না ছাড়েন ততক্ষণ তোমাকে নিয়ে ঘর করা যে দায় হবে। পণ করেছি স্বর্গারোহণকালে নরক দর্শন করে যাব। বৌরানীর চরণে এই আমার দান। কিন্তু 9.5 টাকা দামের ঢাকাই কাপড় তখনই তোমার জুটল কোথায়? কোথাও না। 20 মিনিট পরে ফিরে এসে বললুম, গণেশরাম সে কাপড় আমাকে না বলেই ফিরিয়ে নিয়ে গেছে। দাদার মুখ দেখে বুঝলুম ইতিমধ্যে ছবিটা তার মগজের মধ্যে ঢুকে স্বপ্নের রূপ ধরেছে। কি জানি কেন পৃথিবীতে আমারই কাছে দাদার একটু আছে চক্ষু লজ্জা, আর কারো হলে ছবিটা ধা করে তুলে নিতে তার বাধ্য না। তুমিও তো লোভী কম নয়, দাদাকে না হয় সেটা দিতেই। তা দিয়েছি, কিন্তু সহজ মনে দিইনি। বললেম, দাদা এই ছবিটা থেকে একটা অয়েল পেন্টিং করিয়ে নিয়ে তোমার শোবার ঘরে রেখে দিলে হয় না? দাদা যেন উদাসীনভাবে বললে, আচ্ছা দেখা যাবে, বলেই ছবিটা নিয়ে উপরের ঘরে চলে গেল। তারপরে কি হলো ঠিক জানি নে। বোধ করি আপিসে যাওয়া হয়নি, আর ওই ছবিটাও ফিরে পাবার আশা রাখি নে। তোমার বৌরানির জন্য স্বর্গটাই খোয়াতে যখন রাজি আছো, তখন না হয় একখানা ছবিই বা খোয়ালে। স্বর্গটা সম্বন্ধে সন্দেহ আছে, ছবিটা সম্বন্ধে একটুও সন্দেহ ছিল না। এমন ছবির দৈবাত হয়। যে দুর্লভ লগ্নে ওর মুখটিতে লক্ষ্মীর প্রসাদ সম্পূর্ণ নেমেছিল, ঠিক সেই সুযোগটি ওই ছবিতে ধরা পড়ে গেছে। একদিন রাত্রিরে ঘুম থেকে উঠে আলো জ্বালিয়ে ওই ছবিটি দেখেছি। প্রদীপের আলোয় ওর ভিতরকার রূপটি যেন আরও বেশি করে দেখা যায়। দেখো, আমার কাছে অত বাড়াবাড়ি করতে তোমার একটুও ভয় নেই? ভয় যদি থাকতো তাহলেই তোমার ভাবনার কথাও থাকতো। ওকে দেখে আমার আশ্চর্য কিছুতে ভাঙে না। মনে করি আমাদের ভাগ্যে এটা সম্ভব হলো কী করে। আমি যে ওকে বৌরানী বলতে পারছি এ ভাবলে গায়ে কাঁটা দেয়। আর উনি যে সামান্য নবীনের মতো মানুষকেও হাসি মুখে কাছে বসিয়ে খাওয়াতে পারেন, বিশ্বব্রহ্মাণ্ডে এও এত সহজ হলো কী করে। আমাদের পরিবারের মধ্যে সবচেয়ে হতভাগ্য আমার দাদা। যাকে সহজে পেলেন তাকে কঠিন করে বাঁধতে গিয়েই হারালেন। বাসরে, বৌরানীর কথায় তোমার মুখ যখন খুলে যায় তখন থামতে চায় না। মেজ বউ, জানি
তোমার মনে একটুখানি বাজে? না, কক্ষনো না। হ্যাঁ, অল্প একটু। কিন্তু এই উপলক্ষে একটা কথা মনে করিয়ে দেওয়া ভালো। নুননগরে স্টেশনে প্রথম বউরানীর দাদাকে দেখে যেসব কথা বলেছিলে, চলতি ভাষায় তাকে ও বাড়াবাড়ি বলা চলে। আচ্ছা আচ্ছা, ওসব তর্ক থাক। এখন কি বলতে যাচ্ছিলে বলো? আমার বিশ্বাস আজকালের মধ্যেই দাদা বউরানীকে ডেকে পাঠাবেন। বউরানী যে এত আগ্রহে বাপের বাড়ি চলে এলেন, আর তারপর থেকে এতদিন ফেরবার নাম নেই, এতে দাদার প্রচণ্ড অভিমান হয়েছে তা জানি। দাদা কিছুতেই বুঝতে পারেন না সোনার খাঁচাতে পাখির কেন লোভ নেই। নির্বোধ পাখি, অকৃতজ্ঞ পাখি। তা ভালোই তো, বউ ঠাকুর ডেকেই পাঠান না, সেই কথাই তো ছিল। আমার মনে হয় ডাকবার আগেই বউরানী যদি যান ভালো হয়। দাদার ওইটুকু অভিমানের না হয় জিত রইল। তাছাড়া বিপ্রদাসবাবু তো চান বউরানী তার সংসারে ফিরে যান। আমি নিষেধ করেছিলাম। বিপ্রদাসের সঙ্গে এই নিয়ে আজ কী কথা হয়েছে মতির মা তার কোনো আভাস দিলে না। বললে, বিপ্রদাসবাবুর কাছে গিয়েই বলোই না। তাই যাই, তিনি শুনলে খুশি হবেন। এমন সময় কুমু দরজার বাইরে থেকে বললে, ঘরে ঢুকবো কি? মতির মা বললে, তোমার ঠাকুরপো পথ চেয়ে আছেন। জন্ম জন্ম পথ চেয়েছিলুম, এইবার দর্শন পেলুম। ঠাকুরপো, এত কথা তুমি বানিয়ে বলতে পারো কি করে? নিজেই আশ্চর্য হয়ে যাই, বুঝতে পারি নে। আচ্ছা চলো, এখন খেতে যাবে। খাবার রাখবে, একবার তোমার দাদার সঙ্গে কিছু কথাবার্তা কয়ে আসি গে। না, সে হবে না। কেন? আজ দাদা অনেক কথা বলেছেন, আজ আর নয়। ভালো খবর আছে? তা হোক, কাল এসো বরঞ্চ, আজ কোনো কথা নয়। কাল হয়তো ছুটি পাবো না, হয়তো বাধা ঘটবে। দোহাই তোমার, আজ একবার কেবল 5 মিনিটের জন্যে। তোমার দাদা খুশি হবেন, কোনো ক্ষতি হবে না তার। আচ্ছা, আগে তুমি খেয়ে নাও, তারপরে হবে। খাওয়া হয়ে গেলে পর কুমু নবীনকে বিপ্রদাসের ঘরে নিয়ে এলো। দেখলে দাদা তখনও ঘুমোয়নি। ঘর প্রায় অন্ধকার, আলোর শিখা ম্লান। খোলা জানালা দিয়ে তারা দেখা যায়। থেকে থেকে হু করে বইছে দক্ষিণের হাওয়া। ঘরের পর্দা, বিছানার ঝালর, আলনায় ঝোলানো বিপ্রদাসের কাপড় নানা রকম ছায়া বিস্তার করে কেঁপে কেঁপে উঠছে। মেঝের উপর খবরের কাগজের একটা পাতা যখন তখন এলোমেলো উড়ে বেড়াচ্ছে। আধশোয়া অবস্থায় বিপ্রদাস স্থির হয়ে বসে। এগোতে নবীনের পা সরে না। প্রদোষের ছায়া আর রোগের শীর্ণতা বিপ্রদাসকে একটা আবরণ দিয়েছে। মনে হচ্ছে ও যেন সংসার থেকে অনেক দূর, যেন অন্য লোকে। মনে হলো ওর মতো এমনতর একলা মানুষ আর জগতে নেই। নবীন এসে বিপ্রদাসের পায়ের ধুলো নিয়ে বললে, বিশ্রামে ব্যাঘাত করতে চাইনি, একটি কথা বলে যাব। সময় হয়েছে, এইবার বউরানী ঘরে ফিরে আসবেন বলে আমরা চেয়ে আছি। বিপ্রদাস কোনো উত্তর করলেন না, স্থির হয়ে বসে রইল। খানিক পরে নবীন বললে, আপনার অনুমতি পেলেই ওকে নিয়ে যাবার বন্দোবস্ত করি। ইতিমধ্যে কুমু ধীরে ধীরে দাদার পায়ের কাছে এসে বসেছে। বিপ্রদাস তার মুখের উপর দৃষ্টি রেখে বললে, মনে যদি করিস তোর যাবার সময় হয়েছে তাহলে যা কুমু। কুমু বললে, না দাদা, যাব না বলে বিপ্রদাসের হাঁটুর উপর উপুড় হয়ে পড়ল। ঘর স্তব্ধ। কেবল থেকে থেকে দমকা বাতাসে একটা শিথিল জানালা খড়খড় করছে, আর বাইরে বাগানে গাছের পাতাগুলো মড়মড়িয়ে উঠছে। কুমু একটু পরে বিছানা থেকে উঠেই নবীনকে বললে, চলো, আর দেরি নয়। দাদা, তুমি ঘুমো। মতির মা বাড়িতে ফিরে এসে বললে, এতটা কিন্তু ভালো না। অর্থাৎ চোখে খোঁচা দেওয়াটা যেমনই হোক না, চোখটা রাঙা হয়ে ওঠা একেবারেই ভালো না। না গো না, ওটা ওদের দেমাক। সংসারে ওদের যোগ্য কিছুই মেলে না, ওরা সবার উপরে। মেজবউ, এত বড় দেমাক সবাইকে সাজে না, কিন্তু ওদের কথা আলাদা। তাই বলে কি আত্মীয় স্বজনের সঙ্গে ছাড়াছাড়ি করতে হবে? আত্মীয় স্বজন বললেই আত্মীয় স্বজন হয় না। ওরা আমাদের থেকে সম্পূর্ণ আরেক শ্রেণীর মানুষ।
সম্পর্ক ধরে ওদের সঙ্গে ব্যবহার করতে আমার সংকোচ হয়। যিনি যত বড় লোকই হন না কেন, তবু সম্পর্কের জোর আছে, এটা মনে রেখো। নবীন বুঝতে পারলে এই আলোচনার মধ্যে কুমুর পরে মতির মার একটুখানি ঈর্ষার ঝাঁঝও আছে। তাছাড়া এটাও সত্যি, পারিবারিক বাঁধনটার দাম মেয়েদের কাছে খুবই বেশি। তাই নবীন এ নিয়ে বৃথা তর্ক না করে বললে, আর কিছুদিন দেখাই যাক না, দাদার আগ্রহটাও একটু বেড়ে উঠুক, তাতে ক্ষতি হবে না।